মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা 49-এর ক। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। ও যা শ্যাট আপ অ্যান্ড ওপেন দ্য ডোর জানোয়ার বাচ্চা। আজকে তোর একদিন তো আমার একদিন, তাড়াতাড়ি দরজা খোল, আজকে তোকে জাস্ট কোপাবো আমি। শক্তিশালী কাঠের দরজার গায়ে অনবরত চপর বসাচ্ছে রুড়ো মানবের শক্তপোক্ত রুড়ো হাত। কাঁপছে চারপাশ। উন্মুক্ত বুকের এহেন হিংস্র কার্যকলাপের মুহূর্তে ভয়ের ছাপ ফুটল রমণীর প্রলেপ মুখে। বিবর্ণতা ছেয়ে গেল সুশ্রী গৌরবর্ণা মুখখানায়। চোখ দুটো তার আতঙ্কে বিস্ফোরিত। গোলাপের পাপড়ির ন্যায় পাতলা অধৈর্যরা কাঁপছে মৃদু। সপ্তদশীর ক্ষুদ্র বদনে নেমেছে আকাশসম কম্পন। নিঃশ্বাসের গতি এবং অগোছালো মানবী সময় নিচ্ছে অভ্যন্তরের কথা সাজানোর আপেক্ষিক উদ্যোগে তৎপর সে। বহু কষ্টে কম্পিত কণ্ঠনালী হতে বেরোলো ভয়ার্ত বাক্যবাণ। ক্ষমা করে দিন বিস্ট, আমি আর কোনোদিন এভাবে বলবো না। রূঢ় মানবের সুশ্রী মুখমণ্ডল ক্রোধের অবনিয়মন বাড়লো বই কি কমলো না। চোয়ালের রেখা হলো টান টান, ধারালো দাঁত কপাটি একে অপরের সঙ্গে রুষ্টভাবে পিষে গেল কেমন। কটমট শব্দ তুলল বজ্র কঠিন কণ্ঠে হুঙ্কার ছুড়ে পরক্ষণে বলে ওঠে, ততদিনে তোর জিভ ঠিকঠাক জায়গা মতো থাকলে তো। দরজা খোল জানোয়ারের বাচ্চা, তোর জিব্বাস কেটে ছিঁড়বো আমি। আতকে ওঠে মাহি, শুকনো ফাঁকা ঢুক গেল পরপর। বলিষ্ঠ পুরুষের প্রতি কণ্ঠ করাঘাতে কাঁপছে দরজার পাল্লা, সেই সাথে ধরফর করে বোকা মানবীর বুক। মাহি ফের কদম পেছালো। এরই মধ্যে দরজার ওপাশ থেকে ধেয়ে এলো মুগ্ধের কঠিন হুঙ্কার, স্বেচ্ছায় দরজা খুলবি আদবের বাচ্চা, আদারওয়াইজ আমি কিন্তু এক্ষুনি দরজা ভেঙে ঢুকে ফেলবো। আর আমি একবার জোর করে ভেতরে ঢুকলে তোর কলিজা বের করে তারপর আমি থামবো, মনে রাখিস। এরপর যে কাঁদো কাঁদো ভাব ধরলো মাহি। পেল মুখখানা, রক্তিম হলো কোমল গাল দুটো। নিষ্পাপ ভঙ্গিতে বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে আওড়ালো, বললাম তো সরি, ভুল হয়েছে আমার। আর কোনোদিন আপনাকে কিচ্ছু বলবো না, আর কোনোদিন আপনার কলারও ধরবো না। দরজার ওপাশে থাকা ব্যক্তি সাপে ন্যায় ফুসফুস করলো, এখনো চলমান তা। তার বা হাতের মুঠোয় আঁকড়ে ধরা রাখা তো তলোয়ারের হাতল, ডান হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ মাত্রারিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব। আচানক দরজার গায়ে বসালো জোরালো ঘুষি। এবার একবার দুইবার, পরপর বেশ কয়বার। ক্রোধে ক্রূরতায় ঢেলে শুধালো, তোর ভুলের মাইরে বাপ, দরজা খোল বান্দির মেয়ে। তোর কত বড় কলিজা, তুই আমার কলার টেনে আমাকে চরিত্রহীন বলিস। গেট খোল, আজকে তোর কলিজা মাপবো আমি, দেখবো কত মন ওজন হয়েছে তোর কলিজায়। এই দরজা খোল, দরজা খোল তুই। মাহি থমকালো, কান্না ভুলে গোমরা মুখে তাকালো দরজার পানে। লোকটার কাছে এতটা ক্ষমা চাওয়া সত্ত্বেও মুখ দিয়ে কিসব বলছে। আশ্চর্য, মানুষের দ্বারা ভুল বোঝাবুঝি হতেই পারে। মাহি কপাল গোটায়, কান্নাগুলো সব গলার কাছে আটকা রেখেই ঢোক গিলল বার কয়েক। চিটবির করে উঁচু কণ্ঠে আওড়ালো, এমন করছেন কেন আপনি? মানলাম তোমার ভুল হয়েছে, তারপর সরিও বলেছি, তাই না? শুনুন বিস্ট, ক্ষমা করা মানুষের মহৎ গুণ। ক্ষমা? ইউ বিচ, ক্ষমা মাই ফুড। একবার দরজাটা খোল শুধু, জন্মের মতো ক্ষমা করবো তোকে আজকে। মাহি গাল বাঁকালো, দুহাত বুকের কাছে বেঁধে রেখেই দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে দরজায় কঠিন করাঘাত চলমান। ভাগ্যিস দরজাটা মোটা, নয়তো এতক্ষণে নিশ্চয়ই মেয়েটার গর্দান যেত। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব দাঁত কিরমির করছে, কণ্ঠ ভরা অদৃশ্য ঝাঁজ নেই বলে ওঠে, আমি ছাড়া এই পৃথিবীতে সবাই তোর বিশ্বাস করতে হয়, তাই না? তাই না রে বান্দির মেয়ে? অথচ তোর বিশ্বাসের মাপদণ্ডে সবার উঁচুতে কেবল আমার নাম থাকার কথা ছিল। এই আমার মির্জা সেন মুগ্ধের। যুবকের মুখ নিঃসৃত এহেন অদ্ভুত হৃদয়গণ্য বাক্যবান গিয়ে আচানক বিধল রমণীর কোমল হৃদ মাঝারে। দৃষ্টিতে তার লেপটে গেল বিভ্রম। কি বলল লোকটা? তার বিশ্বাসের মাপদণ্ডে কোন লোকটা নাম থাকবে? কে সে? ব্লাডি ব্লিস্ট, এমন একটা জঘন্যতম মানুষ কেন তার বিশ্বাসের মাপদণ্ডে স্থায়ী হবে? সপ্তদশীর ছোট্ট মস্তিষ্ক জোর বাড়ালো কেবল, পেল না মনের কোণে উত্থাপিত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক তখনই রুরমানব ফের দাঁত খিচে আওড়ালো, দরজা খোল জানোয়ার বাচ্চা। তখনই মুখ কুচকালো মাহি, চোয়ালের করলো ধার শক্ত। অশুভ বিয়াদব লোক, বড়দের সম্মান দিতে জানে না, সে সঙ্গে জানে না
বিন্দুমাত্র আদব লেহাজ, কথায় কথায় অসভ্যের নেই গালাগাল করছে দেখো। সপ্তদশী বিরক্তিতে মুখ তৎক্ষণাৎ কণ্ঠ উঁচিয়ে চিরবির করে বলে, আশ্চর্য, আপনি কথায় কথায় গালাগাল করছেন কেন? ভুল করলে আমি করেছি, এর মধ্যে আমার বাপকে টানছেন কেন, বিয়াদব লোক? আরে ভাই, আপনাকে বলছি না, আই এম সরি, এতক্ষণ ক্ষমা চাওয়া। প্রতিমধ্যে বাক্রুদ্ধ মাহি জিভ ঘষে বাক্যটুকু বেরোনো মুহূর্তে দরজার গায়ে আঘাত হানলো রুড়ো মানবের শক্তপোক্ত শক্তিশালী দেহের লাথি। এই বুঝি দরজাটা ভেঙে ঘুরিয়ে পড়লো বলে মাহি হতবুদ্ধি নেই সম্মুখে তাকিয়ে থেকে ওপাশ থেকে গর্জন ভেসে এলো মুগ্ধের হিংস্র গর্জন। ইউ ব্লাডি বিচ, হোয়াট দ্য ফাক আর ইউ ব্লারিং জানোয়ারের বাচ্চা? আমি তোর কোন জন্মের ভাই লাগি রে? দরজা খুলতেই বান্দির মেয়ে, হাজব্যান্ডকে ভাই ডাকিস, লজ্জা কর না তোর? কুচুচুচু বাচ্চা। মানে এখানে লেখিকা উল্লেখ বলে নাই, ডট ডট দেওয়া আছে আর কি। এক নিমিষেই বোধ হয় আকাশ ভেঙে পড়লো সপ্তদশীর মাথার ওপর। চোখ দুটো বিষময় ছুঁয়ে গেল যেন ললাট, বিষময় তক্ষুনি দূরত্ব বাড়ালো মানবের তিত্তির বিরক্তি কপতই নরম অধৈর্যকল। মস্তিষ্ক বনে গেল ফাঁকা, কানের পাশ দিয়ে ভো ভো করে বাজতে শুরু করলো সেফ আওড়ানো একখানা শব্দ, হাজবেন্ড। অদৃশ্য আশরতায় ভর করল মাহির সর্বাঙ্গে, মুখবয় জুড়ে অবদের ছাপ, আকাশসম অস্থিরতা চেয়ে গিয়েছে অন্তর। সে অবস্থাতেই জের ধরে মানবিক কাপা কাপা পা দুটো এগোচ্ছে, কম্পিত ক্ষুদ্র এ বদনখানি মাতালে নেই টলতে টলতে কোনো মতে এসে দাঁড়ালো দরজার সম্মুখে। পরক্ষণে তার কপতীয় হাত দুটো একসাথে আঁকড়ে ধরলো দরজার নব, শৈলের সর্বশক্তি দিয়ে নবটা একটুখানি ঘোরাতেই খট করে খুলে গেল দরজাটা, আর অমনি ওপাশ থেকে একটানে দরজা পুরোটা উন্মুক্ত করলো মাফিয়া বিস্ট। পর মুহূর্তে পলক ফেলতে না ফেলতেই ক্ষুদ্র বাঘে নেয় ঝাঁপিয়ে পড়লো যেন বেচারি সপ্তদশীর ওপর। তার শক্তিশালী হাতের হিংস্রতা বা আচমকা আক্রমণ বসালো রমণীর রাজহংসিনের সুদীর্ঘ কোমল কণ্ঠায়। সে কি জোর তার হাতে! মেয়েটা এক প্রকার ছিটকে নিয়ে গেল যেন পেছনে, ঘটনার প্রবাহ চলমান, জমিনে ঠেকছে না পা। যুবকের রুড়ো হাতের মুষ্ঠ চাপায় কণ্ঠে চেপেছে তার, শরীর হয়েছে দলীয়মান। ক্ষুদ্র মানব আচানক পা থমকায়, সপ্তদশীর পিঠ ঠেকলো ওয়াশরুমের তক্তকে দেওয়ালের সাথে। হাতের জোর বাড়িয়ে মেয়েটার মুখপানে মুখ এগিয়ে এনে বজ্রকণ্ঠে চিরবির করে শুধালো, এবার তোকে কে বাঁচাবে বান্দির মেয়ে? সপ্তদশী ধীরে ধীরে চোখের পাত্তা সরালো, অনদৃষ্টি তাক করলো যুবকের বাদামি চোখ দুটো শনে। রুড়ো মানব সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই। সে কেমন সাপে নেই ফুসফুস করতে করতে আচানক চপাটাঘাতের জন্য সেই বা হাতে উচলো। ঠিক তখনই সপ্তদশীর ভঙ্গুর কণ্ঠ ফুটে অস্ফুটভাবে বেরোলো, আপনি আমার কে? মুহূর্তেই থমকালো মুগ্ধ, থমথম তার বরন্ত আক্রোশী থাবা, বাদামি চোখ দুটো ক্ষুদ্র কালো তারা দুটো হুট করেই যেন আটকে গেছে ক্ষণিক মায়াবী হরিণীর নেত্রযুগলের গভীরে। এতক্ষণের মাথাভর্তি অদৃশ্য আগুন যেন মুহূর্তে নিভে গেছে ধপ করে। যুবক নিজেও বিষয়টি সন্দিহান। সপ্তদশী ফের ঠোঁট নাড়ালো, কাপা কাপা কণ্ঠে আওড়ালো, বলুন বিস্ট, আপনি আমার কে? যুবক হারিয়েছে কোথাও মানবিনীর বিধ্বংসী চোখের দিকে তাকিয়ে উপচে পড়া মায়া সংস্পর্শে সে এক মুহূর্তের জন্য হারিয়েছে নিজের সকল ক্রূরতা। মেয়েটার কণ্ঠনালী বরাবর চাপ রাখা হাতেই খানিক আলগা হলো। সে কেমন অদ্ভুত গম্ভীর শান্ত গলায় শুধালো, আমি তোর সব। তরাক অস্থির হলো মাহি, দুহাতে জোর তক্ষুনি আঘাত বসালো রুড়ো মানবের রুক্ষ বক্ষ ভাগে। এহে নাতর্কিত আক্রমণে এক কদম পিছিয়ে গেল মুগ্ধ, গভীর নেত্রে সম্মুখ পানে তাক করে রাখতে মানবী কেমন চিৎকার দিয়ে আওড়ায়, না আপনি আমার কেউ না, কেউ না, আপনি কেউ না। যুবকের গভীর দৃষ্টি বিন্দুমাত্র হেলদোল নেই, সেথা এবার অধিপত্য জনাব দেবার প্রলোভ আকাঙ্ক্ষায় ভর করেছে যেন। পাহাড়সম দেহটা টান টান করে নিয়েছে। মুগ্ধ ধীর কদমে এগিয়ে এলো মাহির পানে, ঠোঁটের কোণে বক্র হাসি রেস্টেনে বলল, তুই বললেই হলো। টকবকের আগে মুহূর্তেই ফেটে পড়লো মাহি, তড়াক করে জ্বলে উঠলো যেন চোখ দুটো। অক্ষি কটরের সামান্যতা অশ্রুর উপস্থিতি আখিদ্বয়ের মাঝে মায়া যেন বাড়িয়েছে দ্বিগুণ, তার থেকেও বহুগুণ। মুগ্ধ কেমন তুষ্ট দৃষ্টি এক মনে চেয়ে রইল সেই দিকটায়।
তার পা দুটো মাহির মুখোমুখি এসে দাঁড়াতে সপ্তদশী কেমন সন্দিহান গলায় চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে ওঠে, কি করছেন আপনি আমার সাথে? কণ্ঠহাসের ভিত্তিতে এত বড় একটা কথা আপনার মুখ দিয়ে বের হচ্ছে, সত্যি করে বলুন বিস্ট, কিছু লুকাবেন না। থমকালো মুগ্ধ, সামান্য কাত করলো ঘাড়, ধারালো দাঁতের রোস্ট চাপায় পিষ্টে করলো ঠোঁটের নির্মাংস অধর। পরক্ষণে মেয়েটার ঘাড়ের পেছনে নিয়ে গেল নিজের ডান হাতের উষ্ণ করতল, সেথায় মৃদু টান বসিয়ে এক ঝাটকায় মানবীর সুশ্রী মুখমশ্রী নিজের সান্নিধ্যে এগিয়ে নিয়ে থমকালো মুগ্ধ। ঘাড় নামিয়ে নিজ এলোমেলো চুলে আবৃত কপালখানা আলতে করে ঠেকালো মেয়েটার মসৃণ ললাটের সনে, ঠোঁটের কোণে চমৎকার হাসি ফুটিয়ে মুগ্ধ কেমন বিমুগ্ধ কণ্ঠে আওড়ালো, এত তাড়াতাড়ি সবটা জেনে যাবি? আর কটা দিন না হয় ধৈর্য ধর। তড়িৎ নড়ে চড়ে ওঠে মাহি, কণ্ঠে অদৃশ্য আগুন ঢেলে শুধালো, না এক্ষুনি বলুন সবটা। কোন অকাজ করেছেন আপনি আমার সাথে? কোন দোহায় নিজেকে আমার? রমণীর কপালে কপাল ঠেকিয়ে রাখা অস্থির বাঁকা হাসি মুগ্ধ পরক্ষণে সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ে, তোর? বাকিটুকু জীবের ডগায় আটকে গেছে যেন সপ্তদশীর। আওড়াতে গিয়েও যেন কত যত বিপত্তি। মুগ্ধের আর দৃষ্টে সবটা দেখলো। কিয়ৎক্ষণ চুপ থেকে গুনল মেয়েটার নিস্তবতা, পরক্ষণে আগে নেয় দৃঢ় কণ্ঠে আওড়ালো, হাজবেন্ড বলতে যা যাচ্ছে সিগনোরা। তৎক্ষণাৎ শক্ত মুখে চোখ পাকিয়ে দৃষ্টি উঠে মাহি, কণ্ঠে অনমনীয়তা বজায় রেখেই বলে, অসম্ভব, আপনার মতো জঘন্য মানুষকে আর যাই হোক সজ্ঞানে আমি কোনোদিনও নিজের স্বামী হিসেবে মানি না, আর মানবও না। ও রিয়েলি? তোর মানা অথবা না মানায় আমার যেন কটাবাল ছেড়া গেল, বান্দির বাচ্চা। গুনে দেখবি কি নাকি বল একটিবার। যুবকের কণ্ঠে যেন স্পষ্ট বিদ্রোহ। তা শুনে আগুন জ্বলে উঠল সপ্তদশীর সর্বাঙ্গে। গাল দুটোতে লাজে রাঙায় লেপটে গেলেও এই কপট সাজালো ভাব ধরেই রাখলো, কঠিন কণ্ঠে প্রত্যুত্তর করলো, দূর সরুন তো অসভ্য লোক, আপনার এসব অসভ্যতামি অন্য জায়গায় গিয়ে দেখান। মুগ্ধ নিষ্প্রিয় ভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসলো, হাতের মুঠোয় চেপে রাখা ধারালো তলোয়ারটা তক্ষুনি অধরে ছুঁড়ে ফেলতেই তা কেমন ঝনঝনিয়ে উঠল। মাহি সঙ্গে সঙ্গে তটস্থ হলো, চোখে মুখ খিচে বন্ধ করে নিতেই কর্ণকুহরে প্রবেশ করে মুগ্ধের অদ্ভুত শান্ত কণ্ঠ, কাকে কি দেখাবো, আমার তো তুই ছাড়া কেউ নেই বান্দির মেয়ে। বিদ্রুপমাত্মক কণ্ঠ, আহরালেও কথার গভীরতা ছিল বড্ড, ভীষণ। তীব্র রাগে গজগজ করতে থাকা মাহি থোড়াই বুঝলেহেন কথার গভীরার্থ। সে উল্টো শ্লেষাক্ত ভঙ্গিতে ফোটালো ঠোঁটের কোণে হাসি, তীক্ষ্ণ কণ্ঠে বলল, খরগোশদের আবার মানুষের অভাব পড়ে, আশ্চর্য, আপনার কেউ নেই শুনে আমার কি একটু হাসা উচিত, নাকি আমার অজান্তে আমাকে নিয়ে নোংরামিতেই মেতেছেন তা ভেবে একটু কাঁদা উচিত? কোনটা করব বলুন তো? আপনি কি করেছেন আমার সাথে? আমার জানা মতে আমি আপনাকে বিয়ে করিনি, না ধর্মীয় মতে আর না অন্য কোনো কাগজে। বাকিটুকু পূর্ণ করার পূর্বে থমথম খেলো যেন মাহি। তখনই চোখ উঁচিয়ে তাকালো রুরমানবের পানে, দেখলো লোকটা কেমন বিদ্রুপপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির বিচক্ষণতার দিকে। একে একে দুই মিলিয়ে ভেবে বসলো অনেক কিছু। নিশ্চিত হবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ লোকটার পানে কোনো দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, ডু ইউ হ্যাভ এনিথিং লাইক হোয়াট আই অ্যাম থিঙ্কিং? মুগ্ধ ঠোঁট পিষে হাসলো, চোখ দুটো সরু করে তাচ্ছিল্য সহিত আওড়ালো, ইয়েস আই হ্যাভ বান্দির মেয়ে। সহসা হতভগতায় অতল গহীন সমুদ্রে সাঁতার না জেনেও ডুব দিল যেন সপ্তদশী। অর্ধ ডুবান্তের ন্যায় হাঁসফাঁস করতে লাগলো ক্রমাগত, ছলছল দৃষ্টি জোরে একত্রে নিক্ষেপ করলো অস্ফুটভাবে, কেবল শুধালো, কিসের কাগজ? মুগ্ধ তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি, উল্টো মেয়েটার ঘাড়ে করতল চেপে পা ঠেকালো ঘোরালো উল্টো পথে। মাহি এগোচ্ছে, যুবকের পিছু পিছু ছুটছে এক প্রকার। মিনিট পাঁচেক বাদে দাম্ভিক পুরুষ সগৌরবে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে, অতঃপর কঠিন গলায় হুঙ্কার ছুড়ে ডাকলো, অ্যাডউইন। আশেপাশে ছিল না অ্যাডউইন, এমন
এক ডাকে তড়িৎ বেগে ছুটে এলো যে নত মস্তকে তটস্থ হয়ে দুয়ার পানে কদম থমকালো এডুইন। দাঁড়িয়ে রইল মনসের হুকুম পাওয়ার অপেক্ষায়। ঠিক তখনই গম্ভীরমুখী রূঢ় মানব মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজ পাহাড়সম বলিষ্ঠ দেহখানা এলিয়ে দিল জানালার দ্বারের কাউচের গায়ে। রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে ওভারকোট পকেটে হাতড়ে বার কয়েক একখানা ক্রুটোস, নিকারগুয়ান সিগার এবং লাইটার। ভীষণ ভাব নিয়ে সিগার ঠোঁটের কোণে চেপে লাইটার ধরায় মুগ্ধ। মুখ ভর্তি কলুষিত ধোঁয়া টেনে নিয়ে দম খিচে থেমে রইল কিয়ৎক্ষণ। অতঃপর সময় নিয়ে মুখ গহ্বর থেকে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল, ফাইলটা নিয়ে আয়। এডুইন বাধ্য মানুষ, হুকুম পাওয়া মাত্রই চলে গেল তামিল করতে। এদিকে হতভম্ব মাহি। হতভম্ব ভাব ধরে আছে সে। মুগ্ধ তখন নিচের আসনে বসে দুষ্ট ইঙ্গিত ছুড়ল মেয়েটার দিকে। ঠোঁটের কোণে হতে সিগারটা নামিয়ে শীষ বাজিয়ে মনোযোগ টানল মাহির। ছি ছি, তড়িৎ কুঞ্চিত দৃষ্টে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। মুখ ঝামটি মেরে বলে ওঠে, কি সমস্যা? শ্লেষাক্ত ভঙ্গিতে জিভের ডগা দিয়ে গাল ঠেকালো মুগ্ধ। আঙ্গুলের ভাঁজে আটকে রাখা সিগারটা আরেকটা টান বসে হিসি আওড়ালো, যতক্ষণে পেপার সারছে ততক্ষণে তুই চাইলে এখানে এসে বসতে পারিস। কপাল গোটালো মাহি, তাকালো সন্দিগ্ধ চোখে। লোকটার এত বড় দেহটা একটাই দখল করে আছে কাউস পুরোটা। তাহলে লোকটা তাকে কোথায় বসার জন্য বলছে? অবাধ্য বোকা মানবী বোধগা মেনে পরপর জিজ্ঞাসা করে, কোথায় বসতে বলছেন? পাহাড় সম শৈলটা তো একাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন কাউসে। কাউসে আর জায়গা কোথায়? তাহলে আবার আগ বাড়িয়ে আমাকে ডাকা হচ্ছে কেন? বসবে কি আপনার মাথায়? তুই চাইলে মাথায় কেন, আরও অনেক জায়গাতেই বসতে পারিস। তবে হুটহাট কিছু মিছুর ছোঁয়া পেলে আমার কিন্তু দোষ নেই। আপাতত কাছে আয়, বস এখানে। বলেই বেহায়া পুরুষ নিজের বদনখানি আর একটু এলিয়ে দিল কাউচের গায়ে। পায়ের ওপর একখানা পা নামিয়ে উন্মুক্ত করলো কোল। মাহি তখনও বোধগম্যের নেই তাকিয়ে। তা আর দৃষ্ট অবলোকন হওয়া মাত্রই যুবক কেমন বাঁকা এসে শ্লেষাক্ত ভঙ্গিতে বলে বসে, দাঁড়িয়ে দেখলে ফিল্পা বিবান্ধের মেয়ে, পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল সিট বসতে ডাকছি তোকে, আর তুই কিনা অমন বলদের মতো তাকিয়ে আছিস। ছ্যা ছ্যা ছ্যা। কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদশীর। আপত মস্তক পরক করল রুরমানবকে। বেহায়া লোকটা এমন কোল ছাড়িয়ে বসে আছে কেন? মাহি কেমন বোকা নিয়ে ফের জিজ্ঞাসা করে, আর ওই কমফোর্টেবল সিট কোনটা? এই পর্যায়ে গালের ভাঁজে সমানভাবেই জিভ ঠেলে দিয়ে হাসলো মুগ্ধ। হাসলো বোধহয় নীরবেই। মেয়েটা আর একটু জ্বালাতন করতে তখনই বেহানে হাত রাখলো প্যান্টের অগ্রভাগে। দুষ্ট কণ্ঠে শুধালো, এই যে মাই ল্যাব, পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল স্থান বসার জন্য। যদিও বা বসলে মাঝে মধ্যে পাখির ডাক শুনবি, বাট ব্যাপার না, সরে যাবে। আয় আয়। তখনই তেলে বাগুনে যেন ছ্যাদ করে উঠল মাহি। জ্বলে গেল যেন গাটা। কটমট করতে করতে মুখ ঝামটি দিয়ে বসলো, কিরমির করে আওড়ালো, ও পিওর নির্লজ্জ বেহায়া লোক। রুরমানব তৎক্ষণাৎ মেয়েটার শুধরে দেবার ভঙ্গিতে বিজ্ঞের ন্যায় হাত নাড়িয়ে আওড়ালো, who not the only a pure nilojjo behaya lok but also the daddy minded it have handsome। ভুল বলছিস কেন? মাহি আর কথা বাড়ালো না, দাঁত খিচে মুখ ঘোরালো অন্যত্র। এরই মধ্যে কক্ষে ফের আগমন ঘটল এডুইনের। হাতে তার একখানা কালো রঙা ফাইল। গম্ভীর মুখে, মানুষ অতি শ্রদ্ধায় তা এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ রয়েছে ফাইলটা হাতে নিয়ে গমগমিয়ে গলায় বলে বসলো, গেট আউট। এডুইনকে আর পাইকে, বেচার এমনিতেই ভয় আছে। মনস্টারের আদেশ পাওয়া মাত্রই চলে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধ আর কিছু বলার পূর্বেই মাহি তৎক্ষণাৎ এগিয়ে এসে ছো মেরে হাত থেকে নিয়ে নিল ফাইলখানা। মুগ্ধ নিরুদ্দেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মাহি অস্থির, এলোমেলো ও প্রসন্ন কায়দায় খুলছে ফাইলের গা। সময় নিয়ে দু চারটে কাগজ উল্টে পাল্টে আচানক দৃষ্টি থমকায় 4 নম্বর কাগজের মসৃণ পৃষ্ঠায়। সেটায় গোটা গোটা অক্ষরে লেখা, ম্যারেজ কন্ট্রাক্ট।
প্রথম পক্ষ অধীর রায়, দ্বিতীয় পক্ষ মাহিরা ইহসান। আশ্চর্যের বিষয় হচ্ছে প্রথম পক্ষের সিগনেচারের স্থানে মুগ্ধের স্বাক্ষর থাকলে দ্বিতীয় পক্ষের স্থানে মাহির স্বাক্ষর নেই। সেথায় রয়েছে লাল কালিতে মখমলে একখানা টিপসই। কন্ট্রাক্টের শর্তাবলী রয়েছে বেশ কিছু। তদিমধ্যে মাহির চোখ গিয়ে আটকেছে 7 নম্বর শর্তে। সেথায় জলজল করছে। আমি মাহিরা ইহসান সজ্ঞানে জানাচ্ছি, আমি অধীর রায়কে নিজ স্বামী হিসেবে গ্রহণ করছি। রাশিয়ান আইন মোতাবেক এই বিয়ে আমি মানছি। আমি যদি কোনোদিন তাকে ছেড়ে চলে যেতে চাই অথবা তাকে ছেড়ে চলে যাবার প্রয়াস করি, তাহলে সে আমার পুরো পরিবারকে মেরে ফেললেও আমি কিছু বলবো না। আমি তাকে এই অধিকার দিলাম। ভরকায় মাহি কাঁপা কাঁপা বদনে তক্ষুনি অগ্নিদৃষ্ট তাকায় মুগ্ধের পানে। বজ্র কণ্ঠে গর্জে উঠে বলে, এসব কি বেস্ট? কি এসব? কোন সাহসে আপনি এসব উল্টাপাল্টা পেপার বানিয়েছেন? আর কে বানিয়েছে এই টিপসই? মুগ্ধ নির্বিকার, সিগারেট টানতে টানতে সেফ আওড়ায়, বিয়ে করেছি তোকে, দিবে কি তোর খালাম্মা? মেয়েটার বুঝি মাথায় আবার আকাশ ভেঙে পড়ল। হতবুদ্ধিনী অস্ফুট কণ্ঠে জিজ্ঞাসা করে, কবে কখন দিলাম আমি? যখন ঘুমাচ্ছিলি। পা দুটো নড়বড় হলো মাহির, বদন হলো টনমল, কিংকর্তব্যবিমূঢ় অবিশ্বাসের ছাপ উঠিয়ে সপ্তদশীর মুখ্য ভয়ে ঘাড় নুইয়ে আরেকবার তাকাইল হাতে থাকা কাগজের পানে। অমনি হৃদয়ের কোণে চিনচিনে ব্যথা অনুভূত হলো মেয়েটার। সে কেমন শক্ত মুখে তক্ষরি দুহাতে দুমড়ে মিশ্রে ছিঁড়ে ফেলল সবগুলো কাগজ। কিয়ৎক্ষণ বাদে পুরো ঘর ছড়িয়ে দিল যেন কাগজের টুকরো দিয়ে। কার্যসিদ্ধি সে ফসফস করে নিঃশ্বাস ফেলল মাহি, যেন করে ফেলেছে অনেক বড় কিছু। এর মধ্যে ভাবলেশীন যুবক কেমন শ্লেষাক্ত ভঙ্গিতে বলে ওঠে, কতগুলো ছিঁড় বিমানদের মেয়ের। দ্য গ্রেট ওয়েস জাস্ট আ ফাকিং কপি। সহসা ঘাড় উঁচিয়ে তাকায় মাহি, নিজেকে আর সামনে রাখতে পারে না। নিষ্পাপ মানবী তৎক্ষণাৎ হাঁটু ভেঙে বসে পড়ে মেঝেতে। বাঁধ ভাঙা কান্নায় ফেটে পড়ে থেমে থেমে আওড়ায়, কেন করলেন এমনটা বিস্ট? আপনি তো আমায় এসব কিছু বলেননি, এসব বলে আনেননি। আপনি বলেছিলেন আমাকে মাত্র 6 মাস নিজের কাছে রাখবেন, তারপর আবার আমাকে ফিরিয়ে দেবেন আমার পরিবারের কাছে। তাহলে এখন কথা ঘোরাচ্ছেন কেন আপনি? কেন বানালেন এই মিথ্যা কন্ট্রাক্ট পেপার? দাম্ভিক কদমে এতক্ষণে নড়ে চড়ে বসলো। এক বসে একখানা সিগার শেষ করে আরেকটা বার করে এনে গুজলো ঠোঁটের কোণে। ডান হাতের রুক্ষ আঙ্গুলের ডগায় লাইটার ধরে দক্ষ কৌশলে নেয় নাড়িয়ে চাড়িয়ে উঠে দাঁড়ালো বসা থেকে। অতঃপর 2 কদম মেয়েটার পানে এগিয়ে এসে দাঁড়ালো রুরু মানব। ভাবলেশীন কণ্ঠে উত্তর দিল, দ্যাটস ডিপেন্ড অন মাই মুড মাই গার্ল। তখন সহ্য হচ্ছিল না, তাই বলেছিলাম 6 মাস, বাট এখন? আলগোছে মাথা তুলল মাহি, যুবকের পানে তাক করলো নিজের ফোলা ফোলা ছল ছল চোখ দুটো। জুড়িয়ে আসা কণ্ঠে হারালো, বাট এখন? মুখ ভর্তি সিগারেটের কলুষিত ধোঁয়া টেনে মুখে ঝুলিয়ে আনে মুগ্ধ। বেদবে নেয় সবকটা ধোঁয়া ছাড়লো মেয়েটার সুখের মুখের ওপর। ওদিকে দুর্গন্ধে নিঃশ্বাস আটকে গেল মাহির। অন্যত্র মুখ ঘুরিয়ে কাশতে লাগলো অনবরত। এর ফাঁকে যুবক আলগোছে আঙুল ঢোকালো মেয়েটার নরম চুলের ভাঁজে। সেথায় মৃদু চাপ বসিয়ে রমণীর পেল্লব মুখখানা নিচের দিকে ঘুরিয়ে নিয়ে ভরাট কণ্ঠে আওড়ালো, বাট এখন তোকে না জানে আমার ঘুম হয় না, তোর কণ্ঠ কানে না গেলে আমার সকাল শুরু হয় না, তোর মুখ না দেখলে আমার নেশা হয় না, তুই আশেপাশে না থাকলে আমার হ্যালুসিনেশন হয়, মারাত্মক হ্যালুসিনেশন। অত্যন্ত আমার ভালো থাকার প্রয়োজন হলেও তোকে আমার চাই, জানোর বাচ্চা। শুধু 6 মাসের জন্য না, তোর নিঃশ্বাস অবধি আমার তোকে চাই। তোর প্রতিটা রাত দখলদারিত্ব করবো আমি নিচে, আমার নিজের নাম করে দিতে চাই প্রতিটা রাতে। তোর প্রতিটা ভোর যেন আমাকে দিয়ে শুরু হয়, সেই ব্যবস্থা আমি করতে চাই। তোকে আমি বন্দি বানালাম সিগনোরা, আমার পাপের রাজ্যতের একমাত্র কোমল ফুল হিসেবে বন্দি বানালাম তোকে। হতবিম্বব চোখে তাকিয়ে আছে মাহি। যুবকের সুদর্শন মুখখানায় নজর বোলাতেই তার অদৃশ্য দৃষ্টপথে ভেসে উঠেছে যুবকের করা সকল অত্যাচারের নিঃস্ব দৃশ্য। বাবার অপমান, ভাইয়ের কান্না, নিজের ওপর করা প্রতিটি অমানবিক অত্যাচার কানের কাছে আবারও বোধহয় বেজে ওঠে যুবকের বলা সে কথাগুলো। আই জাস্ট হ্যাভ ইউ অ্যান্ড ইউর অর্ডার্স। ঘৃণা করি আমি তোকে, শুনেছিস? ঘৃণা করি তোকে। তোর মুখ দেখলে আমার জাস্ট বমি আসে। কতগুলো মনে পড়তে টুকরে কেড়ে ওঠে মানবী। সহসা নামিয়ে নিল ঘাড়, উপরিভাগে ধারালো দাঁত কপাটি ধরে অধরের শনে চামড়া
আটকে ধরতে থেমে থেমে আওড়ালো, আপনার কাছে বন্দী হওয়ার চেয়ে মরে যাওয়া ঢের ভালো বেস্ট। শত হলেও আপনার দেওয়া বিষ বাক্য ক্ষতগুলো কি আর অত সহজে মিটবে আমার হৃদয় থেকে? যুবক নিশ্চুপ চোখে তাকে অপলকভাবে। হৃদয়টা হুট করে মুচড়াচ্ছে তার, কেমন যেন একটা চিনচিনে ব্যথা। নাম কি এই ব্যথার? সে কেমন চোখ কুচকালো, অভ্যন্তরে তীব্র ব্যথাগুলো সয়ে নিয়ে গমগমে গলায় শুধালো, তুই মান বা না মান, তোর বাকিটা জীবন এখান থেকে কেবলমাত্র আমার নামে লিখিত হলো। ধীরে ধীরে না হয় দুর্বল হবি। রমণী পর মুহূর্তে মুখ তুলে আবারও দৃঢ় কণ্ঠে আওড়ালো, সামান্য একটা কাগজের টুকরো, এত ক্ষমতা যে কিনা মাহিরা ইহসানকে আপনার মতো নিষ্ঠুর অধীরের প্রতি দুর্বল করবে? যুবক মোটে হতভাব হয়নি, উল্টো ভীষণ আত্মবিশ্বাসের সাথে মুখ এগিয়ে আনলো মেয়েটার মুখপানে। দৃষ্টি সরু করে শুধালো, বাট তুই আগে থেকেই অধীর রায় ওরফে মির্জা সেন মুগ্ধের ওপর দুর্বল বান্দির মেয়ে? বিশ্বাস না হলে নিজেকে একবার প্রশ্ন করেই দেখ। ব্যতিব্যস্ত মাহি অভ্যন্তরে লুকায়িত বাক্যটুকু ধরা পড়ে যাবার আশঙ্কায় মানবী তৎক্ষণাৎ মুখবায়ে ভাব ফোটালো কপটতার, দৃষ্টি লুকিয়ে একই রকম স্বরে আওড়ালো, তা নিশ্চয়ই আপনার স্বপ্নে। যুবক ফের গাল ঢেলে হাসলো, ধীরে ধীরে নিজে রুক্ষ অধৈর্যকল আলতো করে চলো সপ্তদশী নরম তুলতুলে অধর গায়ে। অতঃপর হুচকি স্বরে আওড়ালো, স্বপ্নের বাস্তবে রূপান্তরিত করতে খুব একটা সময় লাগে না আমার বান্দির মেয়ে। রমণী তাচ্ছিলের হাসি টানলো ঠোঁটের কোণে, তাচ্ছিল স্বরেই জানালো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স না। মুহূর্তেই মাথা ধপ করে চলে ওঠে মুগ্ধের। জোর বাড়ালো মেয়েটার চুলের গোছায় লুকায়িত আঙ্গুলগুলোর। তক্ষুনি মৃদু আর্তনাতে কোঁকে ওঠে মাহি। অথচ রুরমানব কেমন চল শক্ত করে কটমটিয়ে কণ্ঠে বলে, ডোন্ট ডিয়ার টু হার্ট মাই ইগো। সিগনোরা, তুই নিজেও জানিস না আমি আমার ইগো স্যাটিসফাই করার জন্য ঠিক কোন কোন পর্যায়ে যেতে পারি। আমি তোকে সময় দিচ্ছি যেন তুই নিজ থেকে আমার প্রতি দুর্বল হতে পারিস। বাট তোকে আমার প্রতি দুর্বল বানানোটাই আমার ইগো। বানাস না, ট্রাস্ট মি বেব, এটা তোর জন্য একদম মাত্রাতিরিক্ত টক্সিন হয়ে যাবে। মাহি নাক টানলো, দৃঢ় কণ্ঠে হাওড়ালো, আমি মরে গেল আপনার প্রতি উইক হব না। যদি কখনো এমনটা হবার আশঙ্কা হয় তবে আমি নিজেকে শেষ করে দিব। আমি না মানি আপনাকে, না মানি আপনার এসব বুলশিট কন্ট্যাক্টকে। রাগী মানবে শান্ত হওয়ার রাগটা আবারও বুঝি বেড়ে গেল তরতর করে। সে তখন এক ঝটকায় ছেড়ে দিল মাহির চুলের গছা, রাগে হিতাহিত জ্ঞান শূন্য ন্যায় অনবরত ডলতে লাগলো নিজ ঘাড়। বিড়বিড় করে আওড়ালো, তুই মরবি তাই না? বিড়বিড় করে নিয়ে চিরচেনা খোলসে আবির্ভাব ঘটায় রুরমানব। পকেট হাতড়ে ফোন বের করলো নিজের, অতঃপর দক্ষ হাতে ফোনের স্ক্রিনে ট্যাপ করলো বার কয়েক। সপ্তদশী নীরের চোখ যেন ছুটে যাচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। ঠিক তখনই রুরমানব নিজ হাতে থাকা ফোনের স্ক্রিনে আলগোছে বাড়িয়ে ধরল মেয়েটার পানে। সপ্তদশী নীরের চোখে সবকিছু বোধগম্যতায় ডুবে আছিল তার মুখ। মানবের আনমনে দৃষ্টি সেদিকে তাকাতে আচানক খোঁচট খেলো যেন। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে একখানা শীততাপ নিয়ন্ত্রিত কেবিন, যার বেডে শুয়ে আছে মধ্যবয়স্ক তাইফ ইহসান। গায়ে তার অসংখ্য মেশিনের তার, মুখে অক্সিজেন মাস্ক। মুহূর্তে আতকে ওঠে মাহি, অস্থিরতায় চিৎকার দিয়ে দুহাতে নিজে ছিনিয়ে নেয় মুগ্ধের ফোনটা। কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনে হাত বুলিয়ে মাহি কেমন কম্পিত কণ্ঠে ডেকে ওঠে, আব্বু আব্বু আব্বু, কি হয়েছে তোমার আব্বু? ও আব্বু, আব্বু দেখো আমি, ও আব্বু, আব্বু আমার দিকে তাকাও না আব্বু, আব্বু গো আব্বু। মাহি কাঁদছে, বাঁধ ভাঙা আর্তনাতে ডুকরে উঠেছে। এর মধ্যে রুরমানব কেমন শক্ত চেয়ারে চোয়ালে কাকে যেন আদেশ ছুড়ে মেরে ফেল বাস্টার্ডকে। আতকোঠে মাহি হকচকিয়ে তাকায় মুগ্ধের পানে। লোকটা কাকে মারার কথা বললো? সন্দিগ্ধ কপালে কুঁচকে গেল মাহির। ওদিকে হাতে থাকা ফোনটার নজর রেখে তড়িঘড়ি আবারও ফোনের পানে ঘুরিয়ে আনে মাহি। পর মুহূর্তেই যা দেখলো তাতে তার নিঃশ্বাস অবধি গলার কাছে আটকে গেল যেন। একজন ওয়ার্ড বয় তার আব্বুর মুখ থেকে মাস্কটা সরিয়ে দিল। ধীরে ধীরে বুকের ওঠানামার গতি বাড়ছে তাইফ ইহসানের। ছটফটানো আছে বই কি। তৎক্ষণাৎ ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে মাহি। ফোনের পানে দৃষ্টি নিবদ্ধ করে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে আওড়ায়,
এই কে কে আপনি? আমার আব্বু? এই না 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 না, আব্বু কষ্ট হচ্ছে, আমার আব্বুর মুখে মাস্ক দেন। আব্বু, আব্বু। ওয়ার্ড বয় থামছে না, এদিকে উদ্বেগতা কমছে মাহির। না পারছে না কান্না করতে, না পারছে কিছু। নির্দয় মানব উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ চলে যাবার উদ্দেশ্যে কদম সরাতে গেলেই আচানক তার পা দুটো যেন কারো বুকের সাথে আঁকড়ে ধরা। তার চেপে ধরেছে মাহি ঠিক নিজ বুক বরাবর। বোধ বুদ্ধি সব ভুলে বাবাকে বাঁচানোর শেষ প্রয়াসে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে আপনাকে বিস্ট, আমার আব্বুকে মারবেন না। ওই লোকটাকে থামতে বলুন। বিনিময়ে আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমি কথা দিচ্ছি আমি সব মুখ বুঝে মেনে নিব। তবেও আমার আব্বুকে বাঁচান, একটু দয়া করুন বিস্ট। আপনি যা বলবেন আমি তাই করব। সহসা হাঁটু গেড়ে বসলো মুগ্ধ, দুহাতে আলগোছে পা থেকে ছাড়ালো মাহির হাত দুটো। অতঃপর দৃষ্টিতে দৃঢ়টা ঢেলে কিরমির কণ্ঠে আওড়ালো, তুই আমার, আমার আগে তোর মরণ ও পাপ। লাইনটা জোস না? তুই আমার, আমার আগে তোর মরণ ও পাপ।